বিএনপির হাতে দেশ নিরাপদ নয় বলছেন ফয়জুল করিম। প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেব, নীতি ছাড়ব না বলছেন জিএম কাদের। জানাবো অন্য দেশ পারলেও ইরান কেন পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না। এবং সর্বশেষ জানাবো বিএনপি জামায়াত বাহাস কিনারা কোথায়, ডক্টর ইউনূস তারেক বৈঠকের জের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির হাতে দেশ নিরাপদ নয় বলছেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ৫ই আগস্টের পর হত্যা, খুন, চাঁদাবাজি করছে বিএনপি, তাদের হাতে দেশ নিরাপদ নয়। বিএনপি নিজেদের মধ্যে হানাহানিতে জড়িয়ে পড়েছে উল্লেখ করে ফয়জুল করিম বলেন, ৫ই আগস্টের পর এই পর্যন্ত শুধু বিএনপির মধ্যে হত্যা হয়েছে ১২৭ জনের উপরে। এক বিএনপি আরেক বিএনপিকে খেয়ে ফেলছে। শুধু তাই নয়, ছাত্রদলের ছাত্ররাও বিএনপির কাছে চাঁদা চেয়েছে, চাঁদা না দেওয়ার কারণে হাত পা ভেঙে দিয়েছে। যাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ নয়, তাদের কাছে বাংলাদেশের কোনো নাগরিক নিরাপদ হতে পারে না। ফয়জুল করিম বলেন, যারা নিজেরাই ঘোষণা দেয় যদি নির্বাচনের তারিখ ঘোষণা করো তো করো, না হলে আমরাই ঘোষণা করব। যারা নিজেরা আইন তুলে নেয় তাদের মাধ্যমে এদেশে আইন নিরাপদ থাকতে পারে না। যারা মেয়র হওয়ার আগে সিটি ভবন দখল করে তাদের কাছে বাংলাদেশের মানুষের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা থাকতে পারে না। এদের আর বাংলাদেশের মানুষ কোনো অবস্থায় গ্রহণ করবে না। ইসলামী আন্দোলনের নায়েবে আমির আরও বলেন, অনেকেই ভাবছে আগামী দিনে অমুক দল ক্ষমতায় আসবে গুড়ে বালি। বাংলাদেশের নতুন ভোটাররা প্রায় ৩৮% ভোটার ধানের শীষে কি জিনিস জানে না। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, আবু সাইদ কতবার জন্ম নেবে? আমরা অবৈধ সরকার ক্ষমতায় আনার জন্য, অবৈধ ব্যক্তিদের ক্ষমতায় আনার জন্য আর এক ফোঁটা রক্ত ঝরাতে চাই না। আমরা দুর্নীতিবাজ চাঁদাবাজদের আর ক্ষমতায় দেখতে চাই না। প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেব, নীতি ছাড়ব না বলছেন জিএম কাদের। জাতীয় পার্টির আসন্ন কেন্দ্রীয় সম্মেলন আয়োজন নিয়ে দলের শীর্ষ নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দ্বিধা বিভক্তি ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। দলের মধ্যে চলমান উত্তেজনা ঘিরে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি প্রতিপক্ষ হয়ে ওঠা নেতাদের সঙ্গে কোনোভাবে আপোষ করবেন না বলে জানিয়েছেন। জিএম কাদের বলেছেন, আমি ওনাদের সঙ্গে আর রাজনীতি করতে চাই না। তারা শেখ হাসিনার সময়েও অনেক যন্ত্রণা দিয়েছে, আবার কখনো সেটি শুরু করেছেন। তারা যা ইচ্ছা করুক, প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেব, নীতি ছাড়ব না। অন্য দেশ পারলেও ইরান কেন পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না? বিশ্বে পারমাণবিক অস্ত্র থাকা দেশের সংখ্যা হাতে গোনা কয়েকটি। এই যেমন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া। ইসরায়েলের পারমাণবিক অস্ত্র আছে বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হলেও তারা কখনোই তা স্বীকার কিংবা অস্বীকার করেনি। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, কিছু দেশ পারমাণবিক অস্ত্র রাখতে পারলে অন্যরা পারবে না কেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ১৯৬৮ সালের এক চুক্তিতে, যার নাম পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি। এই চুক্তি অনুযায়ী যে কোনো দেশ কেবল শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরমাণু শক্তির ব্যবহার করতে পারবে, কিন্তু যেসব দেশের কাছে আগে থেকেই পরমাণু অস্ত্র আছে তাদের বাইরে আর কোনো দেশ নতুন করে এই অস্ত্রের মালিক হতে পারবে না। চুক্তিটির আইনি বাধ্যবাধকতা রয়েছে। বিশ্বের বেশিরভাগ দেশই এই চুক্তিতে সই করেছেন, এমনকি ইরানও চুক্তিতে স্বাক্ষরকারী একটি দেশ। তবে ইসরায়েল, ভারত, পাকিস্তান ও দক্ষিণ সুদান এই চুক্তিতে সই করেনি। আর উত্তর কোরিয়া শুরুতে সই করলেও পরে চুক্তি থেকে বেরিয়ে গেছে। চুক্তির শুরুতে ভারত ও পাকিস্তানের পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। এখন তারা যদি এতে যোগ দিতে চায় তাহলে প্রথমে তাদের অস্ত্র পরিত্যাগ করতে হবে। বিশ্বের নতুন স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে দক্ষিণ সুদান, কিন্তু এই দেশটির নিজস্ব কোনো পারমাণবিক কর্মসূচি নেই। ইসরায়েল চুক্তিতে সই করেনি কারণ তারা নিজেদের পারমাণবিক সক্ষমতা নিয়ে ইচ্ছাকৃতভাবে ধূম্রজাল তৈরির নীতি অনুসরণ করছে, আর এটা তারা করছে শত্রুদের বিভ্রান্ত করার কৌশল হিসেবে। এনপিটি চুক্তি অনুযায়ী ইসরায়েলকে নিজের পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পরিদর্শনের অনুমতি দিতে হবে, কিন্তু ইসরায়েল কখনোই এই অনুমতি দেয়নি। ইসরায়েলকে পারমাণবিক অস্ত্র ত্যাগে বাধ্য এবং তাদের কর্মসূচি স্বচ্ছ করার দাবি দীর্ঘদিন ধরে করে আসছে ইরান সহ আরব বিশ্বের বিভিন্ন দেশ। তারা মনে করে ইসরায়েলের কথিত অস্ত্র ভান্ডারই এই অঞ্চলে উত্তেজনা ও নিরাপত্তার জন্য বড় হুমকি। আর ইরান সবসময় দাবি করেছে তারা পরমাণু অস্ত্র বানাতে চায় না এবং তাদের কাছে এমন কোনো অস্ত্রও নেই। তবে অনেক দেশ ইরানের এই শান্তিপূর্ণ উদ্দেশ্য নিয়ে সন্দেহ পোষণ করে। ইরান গোপনে এমন একটি পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে যা এনপিটি চুক্তি অনুযায়ী অনুমোদিত নয় বলে ২০০২ সালে জানা যায়। এই ঘটনা এক দীর্ঘ সংকটের জন্ম দেয়। সেই ঘটনাই আজকের পরিস্থিতির অন্যতম ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। বিএনপি জামায়াত বাহাস কিনারা কোথায়, ডক্টর ইউনূস তারেক বৈঠকের জের।
বিএনপি ও জামায়াতে ইসলামের মনোমালিন্য বা রাজনৈতিক টানাপোড়েনের নতুন কিছু নয়। দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের মিত্র বড় দুই দলে প্রায়ই নানা কারণে দূরত্ব তৈরির ঘটনা ঘটেছে। আবার রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে সম্পর্ক উন্নয়নও হয়েছে। সম্প্রতি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক ঘিরে বিএনপি জামায়াতের নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে, যার কিনারা কোথায় সেটিও স্পষ্ট নয়। বিএনপি জামায়াতের শীর্ষ নেতারা পরস্পরকে নিয়ে তির্যক মন্তব্য করেছেন। জামায়াতের অভিযোগ, অন্তর্বর্তী সরকার একটি দলকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে, আরও যে রাজনৈতিক দল আছে তাদের খুব বেশি পাত্তা দিচ্ছে না সরকার। জামায়াতের এমন অভিযোগের সুরেই কথা বলছেন গণ অধিকার পরিষদ, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস সহ কয়েকটি দল। অর্থাৎ লন্ডন বৈঠকের পর যে প্রক্রিয়ায় যৌথ বিবৃতি ঘোষণা দেওয়া হয়েছে তা নিয়ে জামায়াত ইসলামী সহ কয়েকটি দলের শীর্ষ নেতারা ক্ষুব্ধ এবং সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে, যার প্রতীকী কারণ হিসেবে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকটি বয়কট করেছে দলটি। তবে ওই দিনই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানকে ফোন করে কথা বলেছেন। অবশ্য গতকালের বৈঠকেও অংশ নেওয়া জামায়াত ইসলামী বৈঠকের ফাঁকে জামায়াত ইসলামী, বিএনপি ও এনসিপির শীর্ষ নেতারা একসঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন। নেতাদের হাত ধরে থাকার একটি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। তবে সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রমে পক্ষপাতদুষ্ট অভিযোগ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমরা সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান ধরে রাখার চেষ্টা করছি। গণঅভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি রাজনৈতিক দলের গুরুত্ব আমাদের কাছে সমান। আমরা মনে করছি ঐক্যমত্য কমিশন নিরপেক্ষ অবস্থান ধরে রাখছে। সংস্কার বাস্তবায়নে ঐক্যমত্য কমিশনের চলমান আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষক বলছেন, রাজনৈতিক দলগুলোর উচিত বিভক্তি নয়, পরস্পরকে সহযোগিতা করা, যেমনটি কর্তৃত্ববাদী সরকারের আমলে তারা করেছেন। জামায়াতের ক্ষুব্ধ হওয়ার কারণ ও পেছনের গল্প, 4 দিনের সরকারি সফরে গত 9 জুন সন্ধ্যায় যুক্তরাজ্যে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকটা সরকার পক্ষের আগ্রহেই গত 13 জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। লন্ডনের ডরচেস্টার হোটেলে 1.5 ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকের সংস্কার প্রক্রিয়া এবং অতীতে সংগঠিত ছাত্র ও যুবক হত্যা, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বিচার এবং দেশের বন্দর করিডোর সহ নানা প্রসঙ্গ আলোচনায় উঠে এসেছে। বৈঠক শেষে যৌথ বিবৃতিটি ঘোষণা করা হয়। এতে আগামী রমজান শুরুর আগের সপ্তাহে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হয়েছে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক শেষে যৌথ ব্রিফিং করেন অন্তর্বর্তী সরকার ও বিএনপির প্রতিনিধিরা। মূলত ওই বৈঠকে স্বাগত জানালেও কিছু কারণে মনক্ষুণ্ণ হয় জামায়াত ইসলামী। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এরপর জামায়াত এক বিবৃতিতে জানায়, একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বিদেশে যৌথ সংবাদ সম্মেলন ও বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি নৈতিকভাবে কিছুতেই যথার্থ নয়। যৌথ বিবৃতি দেওয়া দেশের রাজনৈতিক সংস্কৃতি ব্যত্যয়। এর মাধ্যমে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন, যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে, যার কারণে গত জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় বৈঠকে জামায়াত ইসলামী অংশ নেয়নি। যদিও জাতীয় ঐক্যমত্য কমিশনের একটি সূত্র জানায়, বৈঠকে যে জামায়াত থাকবে না এ বিষয়ে দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল। কারণ হিসেবে দলটি বলেছে, প্রধান উপদেষ্টা লন্ডন সফরে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যৌথ ঘোষণার মাধ্যমে জামায়াতকে ইগনোর করা হয়েছে বলে মনে করে দলটি। এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের গতকালের দ্বিতীয় পর্যায়ের তৃতীয় বৈঠকে জামায়াতে 3 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকের বিবৃতিতে জামায়াতে নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরকারের যৌথ সংবাদ সম্মেলন ইতিহাসে বিরল ঘটনা। এ ঘটনায় দেশের বাকি সব দলই কিছুটা বিব্রত। এখানেই আমাদের আপত্তি ছিল। নিরপেক্ষতা হারালে সরকার প্রধান ও ঐক্যমত্য কমিশন বেশি দূর এগোতে পারবে না বলে উল্লেখ করে তিনি বলেন, গতকাল দুপুরে প্রধান উপদেষ্টা জামায়াতে আমিরের সঙ্গে কথা বলেছেন। আমরা মনে করি এরপরে প্রধান উপদেষ্টা জামায়াত ইসলামীর বক্তব্য অনুধাবনের চেষ্টা করেছে। পরবর্তী সময়ে জামায়াত ইসলামী আলোচনায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। ডক্টর তাহের বলেন, আমরা কখনো সরকারকে ব্যর্থ করতে চাই না, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। লন্ডন বৈঠক নিয়ে জামায়াতের ক্ষুব্ধতা প্রসঙ্গে বিএনপি বলছে ভিন্ন কথা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীতে এক অনুষ্ঠানে জামায়াতের দিকে ইঙ্গিত দিয়ে বলেছেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন দূরত্ব হচ্ছিল তখন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক হয়েছে। এটি একটি বিরল এবং ঐতিহাসিক ঘটনা। আলোচনার মধ্য দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে একমত হয়েছে। এটাই তো রাষ্ট্রনায়কোচিত নেতার বৈশিষ্ট্য। দুই নেতা একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুলে দিয়েছেন। আর সেই বৈঠকটি অনেকের পছন্দ হয়নি, কারণ নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নেই, তাই তাদের গুরুত্ব বেশি। যে নির্বাচন হয়ে যাবে দেখবেন জনগণের ভালোবাসার দল ক্ষমতায় আসবে, ফলে তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে। এমনকি নারাজ হয়ে গতকাল একটা বৈঠকে তারা হাজিরও হয়নি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল
রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারকে বিএনপি এখনও সমর্থন দিচ্ছে। কারো যদি মনে হয় অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়েছে, সেটা আলাপ আলোচনা করে সমাধান করতে হবে। আর নির্বাচন নিয়ে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেটি দ্রুত বাস্তবায়ন করবে বলেই আশা করি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।